হ্যালো গল্প লাফার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। তুরাগ, দেখো তো কি হলো মেয়েটার। এ হলো শোভা, যার কথা তোমাকে বলেছিলাম। এতক্ষণে ঠিকই ছিল, হঠাৎ কার একটা নাম নিয়ে এভাবে সেন্সলেস হলো। স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে আগে একটা কেবিনে নিয়ে গিয়ে শোয়াতে হবে, না হলে বুঝবো কি করে। শিক্ষার্থীরা, তোমরা প্লিজ ভিড় বাড়িও না। সবার কাছের বান্ধবীরা শুধু সাথে আসো, তাছাড়া সবাই ল্যাবেই থাকো। তুরাগ স্যার, আমরা শুভ্রার সাথে সবসময় থাকি। ব্যস্ত হয়ে মিলা আর রিচি একসাথেই বলল, তাহলে তোমরা সাথে আসো। আর স্যার, আপনি আসুন। এই বলেই তুরাগ শোভাকে কোলে নিয়ে ছুটে চলে গেল ল্যাব থেকে কেবিনের উদ্দেশ্যে। আর পিছু পিছু প্রফেসর নাফিস আর মিলা রিচিও গেল। কেবিনে যাওয়ার পর দ্রুত তুরাগ শোভাকে বেডে শুইয়ে দিল। তারপর ওর পালস রেট চেক করলো, তারপর বিপি চেক করে একটা ইনজেকশন দিয়ে দিল। স্যার, কি হয়েছে শুভ্রার? কোনো চিন্তা করো না তোমরা, এখনই ওর সেন্স ফিরে আসবে। আসলে হঠাৎ করে কোনো কারণে বিপি হাই হয়ে গিয়েছিল, আর ওর শরীর ওইটা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। এখনই আস্তে আস্তে বিপি নর্মাল হয়ে যাবে। কিন্তু তুরাগ মেয়েটা একদম ভালো ছিল, জানো? হঠাৎ এরকম বিপি হাই হলো কেন? কত কারণে তো হতে পারে স্যার। বাসার কোনো টেনশন থাকলে, ঠিকমতো ঘুম না হলে, অথবা এমনও তো হতে পারে ওর অতীতের খুব ঘনিষ্ঠ কেউ হারিয়ে যাওয়ার পর আবার ওর সামনে সে হাজির হলে, যা কেউ একদম এক্সপেক্ট করেনি। হ্যাঁ, কি বলছো এসব? অতীতে কেউ হাজির হলো মানে? না স্যার, আমি এমন কিছুর সম্ভাবনার কথা বললাম। আপনি তো জানেন, হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু হলে ব্রেন সেটা নিতে পারে না। তাই একজন নিউরোলজিস্ট হয়েই অনুমান করলাম আর কি। ও, তা তো ঠিকই বলেছো তুমি। এমনটা হলে হঠাৎ বিপি হাই হয়। স্যার, ওর সেন্স ফিরবে কখন? মিলা বলল, ধৈর্য ধরো, তোমরা তো এক একজন ফিউচার ডক্টর। তাহলে তোমরা যদি এমন বোকা বোকা কথা বলো, দেখলে তো কি বললাম, ওষুধ দিয়েছি, এখনই আস্তে আস্তে সেন্স ফিরবে। আচ্ছা শোনো তুরাগ, তোমাকে তো বাসা ফিরতে হবে, 3টায় ফ্লাইট। আমি তাহলে গেলাম কেমন? তুমি থাকতে পারবে ওদের সাথে, সবার কাছে? হ্যাঁ অবশ্যই স্যার, সবাই এখন আমারও দায়িত্ব। আপনি নিশ্চিন্তে যান, আমি আছি ওদের সাথে। এর জন্য তো তোমার উপরে আমার এত ভরসা। আচ্ছা থাকো, তাহলে আমি গেলাম। এই বলে প্রফেসর নাজিব রুম থেকে চলে গেল। আর এদিকে শোভার মাথার কাছে বসে থাকলো তুরাগ। আস্তে আস্তে ওর মাথায় হাত বুলি দিতে লাগলো। মিলা রিচিও শোভার হাতের কাছে বসে ওর হাতের তালুতে মেসেজ করে দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর শোভা আস্তে আস্তে চোখ খুলো। আর চোখ খুলে মাথার পাশে তুরাগকে দেখে হুড়মুড় করে উঠে বসে পড়লো। তুরাগ শোভার সেন্স ফিরে দেখে বলল, এখন ঠিক আছো? এভাবে উঠে বসে পড়লে কেন? আপনি আমার পিছু কোনোদিন ছাড়বেন না, তাই না? আমার জীবনে এত কিছু, কি করে আপনার শান্তি হয়নি? তুরাগ কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছো তুমি এসব? আমি তোমার পিছু নিয়েছি, আমি তো দেখলামই আজ তোমাকে প্রথম। তাহলে এসব কথার মানে কি? নাকি সেন্স হারানোর পর তোমার মাথায় কোনো সমস্যা হলো দেখি? এই বলেই তুরাগ দুহাত দিয়ে শুভ্রার মাথা চেপে ধরে এদিক ওদিক ঘোরাতে লাগলো। ছাড়ুন বলছি, আমি সব জানি। এসব আপনারই চালাকি। আমি ঠিকই বুঝেছিলাম আপনি মরেননি। এই শোভা, তুই এসব কি বলছিস? কে মরলো বাঁচলো? তোর কি মাথা ঠিক আছে? উনি আমাদের তুরাগ স্যার। নাফিস স্যার যে বিখ্যাত ডক্টরের কথা বলেছিল, উনি সেই। আর তুই বা ওনাকে চিনবি কি করে? উনি তো 17 বছরের বেশি সময় লন্ডনে থেকেছে। তাহলে তো তোরা বুঝবি না, উনি তোদেরকে মিথ্যা কথা বলেছে সব। উনি এই দেশেই থাকে, আর ওনার নাম তুরাগ নয়, তুর্য। কি? কে তুর্য? আমি কোনো তুর্যকে চিনি না। ওকে ফাইন, বিশেষ হচ্ছে না তো। এই দেখো আমার পাসপোর্ট আর এনআইডি কার্ড, কি লেখা আছে এখানে? শোভা এসব দেখে বেশ অবাক হলো। ছো মেরে তুরাগের হাতে থেকে সব কেড়ে নিয়ে ভালো করে দেখতে লাগলো। এটা কিভাবে সম্ভব? আপনি এতদিন বিদেশে ছিলেন কিভাবে? আর আপনার নাম তুরাগই বা হলো কিভাবে? সত্যি করে বলুন, আপনার প্ল্যান কি? আবার সে একই কথা। শোভা, আমি তোমার প্রফেসর, তোমার সিনিয়র। তারপর দিয়ে নাজিম স্যারের রিকোয়েস্ট আমি এইখানে এসেছি। তুমি যদি আমাকে এইভাবে ডাইরেক্টলি অপমান করো, আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর তোমার ব্যাপারেও লিগ্যাল অ্যাকশন নিব। মানুষের ভালো করতে আসা দোষ। তোমরা কিভাবে ইন্টারলি কমপ্লিট করো আমি দেখে নেব।
এই বলে বেশ রাগি রাগি ভাব নিয়ে রুম থেকে চলে যেতে নিল। মিলা বলল, শোভা, স্যারকে আটকা। উনি আমাদের জন্য অনেক বড় সুযোগ। ওনার আন্ডারে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার কি বলো সুনীল? লিগ্যাল অ্যাকশন যদি তোর বিরুদ্ধে নেই, তুই কি সহজে ডক্টর হতে পারবি? একটাবার ভেবে দেখ, এটাই তোর স্বপ্ন। আচ্ছা আচ্ছা, তুই যাকে ভেবে থাকিস না কেন, দেখছিলি তো স্যার বললো ও সেই লোকটা না, প্রমাণও দেখালো, তাও তুই এভাবে স্যারকে অপমান করে আমাদের দুজনকে জন্য বিপদ ডেকে আনছিস। মিলা আর রিচি দুজনের কথা শুনে শুভা বেশ ভাবনায় পড়ে গেল। ওর মনে হলো ও কোনো ভুল করছে না তো, কারণ এই লোকটার সাথে তুজোর চেহারার অনেকটা মিল আছে। অনেকটা বলতে বেশিরভাগই এইরকম উঁচু লম্বা, সুঠাম দেহ, খয়েরি চোখ আর এইরকমই হাসি। কিন্তু এত মিল থাকা সত্ত্বেও পুরোপুরি তো তুজোর মতো না। তাছাড়া এই লোকটা নাকি 17 বছর বাইরে ছিল, কিন্তু তুজোর সাথে 3 বছর আগে অবধিও সংসার করেছে শোভা। এসব ভেবেই ও পিছন থেকে তুরাগকে ডাকলো। শুনছেন, আমার ভুল হয়ে গেছে। শোভার এই কথা শুনে যেতে যেতে তুরাগ থেমে যায় আর একটা মুচকি হেসে আবার পিছনে তাকায় আর কথাটা না শোনার ভান করে বলে, কিছু বললে তুমি? আমি শুনতে পাইনি, আবার বলো। শোভা মাথা নিচু করে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অন্য আরেকজন ভেবে এসব কথা বলে ফেলেছি। আসলে আপনার চেহারা অনেকটাই তার সাথে মিলে, তো তাই তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে গেছিলাম। সরি স্যার। বুঝলাম। আচ্ছা, এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি, কারণ তোমার রেজাল্ট খুবই ভালো আর স্যারের কাছে অনেক সুনাম শুনেছি তোমার। তবে নেক্সট টাইম থেকে খেয়াল থাকে যেন। আর আজ থেকে 24 ঘন্টা যখনই আমার দরকার পড়বে তুমি হাজির হবে, কারণ তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আর হ্যাঁ, তোমরা মেয়েরাও শোনো, আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। তুরাগের এমন কথা শুনে সুভাষ ও মিলা রিচি সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আর শোভা, আজকে তুমি যেহেতু একটু অসুস্থ, বাড়ি যাবে তুমি এখন। কালকে সির্ফ 8টায় হসপিটালে হাজির হবে। কাল থেকে আমি পেশেন্টদের ভিজিট করব। আর তোমরা দুইজন, তোমাদেরকেও আজ ছুটি। ওকে বাড়ি অব্দি এগিয়ে দিবে, কেমন? ওকে স্যার, আমরা এখনই নিয়ে যাচ্ছি। চল শোভা। এই বলে মিলা আর রিচি সুভাকে তুলে দাঁড় করালো আর ধরে নিয়ে যেতে লাগলো। অমনি পিছন থেকে তুরাগ ডাকলো। শোভা। সুভা যেতে গিয়েও থেমে গেল। সুভার এখনো মনে হয় যে এই লোকটাই তুর্য, কারণ এই রকম সুরে একমাত্র তুর্যই ওকে ডাকতো। এই লোকটার কণ্ঠস্বরও একদম তুর্যের মতো, কিন্তু কোনো রকম প্রমাণ নেই। সব প্রমাণ হয়েছে তুর্য এই কথাটার বিরুদ্ধে। সুভার এমন দাঁড়ানো দেখে তুরাগ সুভার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তুমি আমার কি? সুভা অবাক হয়ে যায় এমন প্রশ্নে। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি। একটু ধমকের সুরে পড়ে। সুভাষ ও মিলি রিচা দুজনেই কেঁপে ওঠে। সুভা কি উত্তর দিবে বুঝতে পারছে না। ও ভাবছে একবারই হয়তো এই লোকটা তুজ্জ রূপে নিজেকে প্রকাশ করবে। এতক্ষণ যা বলেছিল তা ছিল সব অভিনয়। এই ভেবেই সুভা চোখ তুলে লোকটার দিকে তাকাতেও অবধি পারছে না। সুভাকে এমন ভয় পেতে দেখে তুরাগ একটা বাঁকা হাসি দেয়। তারপর সুভাকে বলে, কি হলো? এইভাবে ভয় পাচ্ছ কেন? আমি তুরাগ না, তুর্য। ঠিক যেমনটা ল্যাবে তুর্য ভেবে ভয় পেয়ে সেন্স হারিয়েছিলে। সুভা এমন ধরনের কথা শুনে আরো ঘাবড়ে যায় আর কাপা কাপা কণ্ঠে বলে, আসলে এসব প্রসঙ্গের নাই যে জন্য রাখলাম। আমি তোমার প্রফেসর, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। সেদিক থেকে যে কোনো কাজ আমার অনুমতি নেওয়া জরুরি কিনা? আমি শুধু বলেছি যাবে। আমি কি অনুমতি দিয়েছি এখনই যাও? একটা বারো শুনেছ আমার কাছে যে স্যার আমি কি যাব? আর এই যে তোমাদেরকে বলছি, শুনেছ একবারও? আজব, তোমাদের এখানেও এসব কি শিখিয়ে দেওয়া লাগে নাকি? তুরাগে এমন কথায় যেন সুভা হাফ ছেড়ে বাঁচলো। সুভা মিলা আর রিচিকে দিকে একবার তাকালো, তারপর মিলা আর রিচি হয়ে বলল, স্যার, আমাদের 3 জনেরই ভুল হয়ে গেছে। এরপর থেকে খেয়াল রাখবো। স্যার, আমরা কি এখন যেতে পারি? তুরাগ বেশ গম্ভীর ভাবে নিয়ে বলল, যাও তোমরা। আর হ্যাঁ, তোমরা সবাইকে সাবধানে নিয়ে যাবে। মিলা আর রিচি দুজনেই তুরাগের এমন কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ে সুভাকে ধরে রুম থেকে নিয়ে যায়। সুভা, মিলা, রিচি তিনজনে হসপিটালের বড় ব্যালকনি দিয়ে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে আর একজন আরেকজনের সাথে কথা বলছে।
মিলা রিচি কথা বলল, শুভ যেন এখনো মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত। বারবার তুচ্ছ আর তুরাগ দুজনে এক সমীকরণে খাড়া করে বোঝার চেষ্টা করছে আসলে কি দুজন এক, নাকি ও একটু বেশি ভাবছে। আমাদের নতুন প্রফেসরের কথাটা শুনে কিন্তু মনে হচ্ছে বেশ স্টিকার রাগিও। মিলা বলল, ঠিক বলেছি, তবে যাই বলি স্যার কিন্তু বেশ হ্যান্ডসাম আর সেরকম স্ট্রং পার্সোনালিটি। আমি তো প্রথম দেখাতে একদম ফিদা হয়ে গেছি। রিচি বলল, তুই ফিদা হলেই হবে, স্যার তো ফিদা হয়েছে আমাদের সুভাষ সুন্দরীর ওপর। দেখলি না কিভাবে কোলে তুলে নিল, একদম ফিল্মের নায়কদের মতো। যদি আমার সাথে এমনটা ঘটতো। তারপর বারবার আর চোখে সুভার দিকে তাকাচ্ছিল, কত কেয়ার করলো সুভার। তাই না রে সুভা, ঠিক বলছি তো? শোভাকে হালকা ঝাঁকিয়ে বলল মিলা। মিলা ঝাঁকুনিতে শুভার ধ্যান ভাঙলো। হ্যাঁ, কিছু বলছিলি তোরা? আচ্ছা সুব্রাত, তোর কি হয়েছে বলতো? তুরক স্যার আসার পর থেকে তুই এমন আনমন হয়ে আছিস। আর একটা কথা বলতো, টুটুটাই বা কে? তোর কোনো বয়ফ্রেন্ড? রিচি মজা করে বলল, চুপ কর রিচি, এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না। আচ্ছা তুই এমন কেন রে? রিচি ভুল কি বললো? যবে থেকে তুই আমাদের সাথে দেখছি সবসময় কেমন যেন রসকসীন দেখি। মানলাম তুই ক্যারিয়ার ব্যাপারে খুব সচেতন, তাই বলে কি জীবনে প্রেম ভালোবাসা থাকতে নেই? জানিস আমাদের ক্লাসে কত ছেলে তোকে পছন্দ করে, 3 বছর ধরে এখনো আমাদের পিছে পড়ে আছে তোর জন্য। আর তুই কি না? চুপ কর মিলা, তোরা যদি এসব কথা নিয়েই আলোচনা করিস তাহলে থাক তোরা, আমি আসছি। এসব নিয়ে আলোচনা ছাড়াও আমার আরো কাজ আছে। কত যে কাজ, বাসা থেকে তো কোনোদিন বের হোস না, ভুলে ভবিষ্যতে আমাদের বাসায় ডাকিস না। আচ্ছা যাই হোক, বাদ দিলাম, তোর সামনে এসব নিয়ে আর কথা বলবো না। রাগ করে যাস না, এমনিও অসুস্থ কিছু হয়ে গেলে তুরক স্যার আবার আমাদের ক্লাস নেবে। সরি। রিচি বলল, মন খারাপ করিস না, সরি রে। দেখ তোরা জানিস আমি এগুলো পছন্দ করি না। আমি কখনোই তোদের এটা বলতে পারবো না রে আমার জীবন কতটা জটিল। তাই এতটুকুই শুধু জেনে নে, আর 5টা মেয়ের মতো আমার জীবন না। তবুও যদি তোরা ভুল বুঝিস, আমার আর কিচ্ছু করার নাই রে। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এখন এমন মুখ করে থাকিস না তো, একদম পেতনি লাগছে, একটু হাসি দে। মিলা বলল, চল যাই। মুচকি এসে বলল শোভা। এই বলে তিনজনে মেডিকেল কলেজ থেকে বের হয়ে বেশ কিছু দূর এগিয়ে এলো, কিন্তু আর যেন কিছুতেই ওর গাড়ি পাচ্ছে না। একদিকে তপ্ত রোদ আর কেমন যেন ভ্যাবসা দিন। সবাই বাস স্টপে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। অন্যান্য দিন উবার সবসময় চলে যায়, আজ সেখানেও গাড়ি পেল না, তাই বাধ্য হয়ে বাস স্টপে এলো। কিন্তু সেখানেও এক গাদা ভিড়। এমন সময় বাইক করে কয়েকটা ছেলে এলো। তারপর শোভা, রিচি আর মিলাকে দেখে হেলমেট খুলে বলল, কি ব্যাপার, তোরা 3জন এখানে? তুই আমাদের ব্যাচের রোহান না? রিচি বলল, বাহ, ঠিক তো চিনেছিস। তা তোদেরকে তো কখনো বাস স্টপে দেখা যায় না, তো আজ হঠাৎ এখানে? এ কি, আমাদের ব্যাচের সুন্দরী ব্রিলিয়ান্ট স্টুডেন্টটাও তো আসে দেখছি। গাড়ি পাচ্ছিস না বুঝি? রোহান, এই ধরনের ফালতু ইয়ার্কি কিন্তু একদম ভালো লাগে না। যেই কাজে যাচ্ছিলি সেই কাজে যা, সারাক্ষণ খালি মেয়েদের দেখলি ফ্ল্যাট করা। বেশ রাগী কণ্ঠেই বলল মিলা। আরে ফ্ল্যাটে কোথায় করলাম, আমাদের তো তোদের দেখে মায়া হচ্ছে। আরে দেখছিস মেয়েটার মুখ লাল হয়ে গিয়েছে রোদে, এমনি আর সকালে অসুস্থ হয়ে গিয়েছিল। শুভা শোনো, এসো আমার বাইকের পিছনে বসো, তোমাকে বাসা অবধি ছেড়ে দেই। তোমার মতো একটা টসটসে সুন্দরী মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার আবার খুব কষ্ট লাগে। এসো। এই বলে খপ করে শুভার হাতটা শক্ত করে ধরে ফেলে। না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। প্লিজ আমার হাতটা ছাড়ুন বলছি। এটা কেমন ধরনের অভদ্রতা? দেখ রোহান, খারাপ হয়ে যাবে কিন্তু, হাতটা ছাড় শোভার। কেন ছাড়বো? তোদের এত গায়ে লাগছে কেন রে ওর হাত ধরাই? হাতটাই তো ধরেছি, আর কোথাও তো ধরে নে। আজকাল এভাবে ছেলে মেয়ে হাত ধরা তো কমন ব্যাপার। আর তাছাড়া শুভা সকালে যখন তোগার স্যার তোমাকে কোলে করলো, তখন তো শুধু হাত ধরেনি, আরো অন্য জায়গাও টাচ করেছে। তাহলে আমি শুধু হাত ধরলেই তোদের গায়ে ফোসকা পড়ছে? তাহলে তুগার স্যারের মতো অন্য জায়গাটা। বাকি কথা পুরো করার আগেই হুট করে রেহানের গালে এমন জোরে একটা থাপ্পড় এসে পড়লো যে রেহান শুভার হাত থেকে ছিটকে বাইক সহ নিচে পড়ে গেল, টাল সামলাতে না পেরে।
রোহান কিছু বুঝে ওঠার আগেই দেখলো রোহানের নাক থেকে গলগল করে রক্ত পড়ছে, আর রোহানের কানে কোনো আওয়াজ এসে পৌঁছাচ্ছে না। রোহানের সাথে থাকা বন্ধুরাও ভয়ে কেঁপে উঠল। এমন আকস্মিক ঘটনায় শুভা, রিচি আর মিলাও চমকে উঠল। একদম চোখের পকড় লাগিয়ে যেন ঘটনাটা ঘটলো। তিনজনেই সামনে তাকালো, আর যা দেখলো তা দেখেই তিনজনেরই চোখ যেন চড়ক গাছ। শুভা, রিচি আর মিলা তিনজনে যখন সামনে ঘুরে তাকালো, যা দেখলো তারে ওটা চমকে গেল। রিচি বলে উঠল, তুরাগ স্যার! রোহানের সাথে থাকা বাকি ছেলেরাও চমকে যায়। শুভা শুধু এক ধ্যানে তুরাগের দিকে তাকিয়ে আছে। সেই রাগ, সেই রক্তচক্ষু, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। একটা মানুষের সাথে অন্য একটা মানুষের সত্যি কি এতটা মিল হতে পারে? এদিকে তুরাগ কোনো দিকে না তাকিয়ে সোজা রোহানের কাছে যায় হাত মুঠি করে। তারপর রোহানের কলার চেপে ধরে ওকে নিচে থেকে উঠায়। তারপর চোখটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রোহানের চোখে চোখ রেখে বলল, এত দুর্বল হলে চলে? একটা চড়ে উপকার। আসলে তোমার এই গালে একটা মশা বসেছিল, আর তোমাদের প্রফেসর হিসেবে আমার দায়িত্ব তোমাদের সব রকম বিপদ থেকে রক্ষা করা, রাইট? যদি ব্যথা পেয়ে থাকো তাহলে সরি। আসলে তা কেমন বুঝেছ? তুমি যাদেরকে ভালোবাসো তাদের তুমি সব থেকে বেশি গার্ড করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, যেমনটা আমি করলাম আমার স্টুডেন্টদের জন্য। তাই বলছি শোনো, এই মেয়েটাকেও তো কেউ ভালোবাসে থাকতে পারে। তুমি যে মেয়েটার সাথে এসব করছো তা যদি আমি না দেখে সে দেখতো, সে কিন্তু আমার থেকেও আরো হিংস্রভাবে ওকে গার্ড করতো, যেমনটা আমি তোমাদের করলাম। কি হলো, এইভাবে সবাই বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো যে? বুঝতে পারোনি আমার কথা, তাই না? অবশ্য বোঝার কথাও না, তোমরা তো ছোট। আমি শুধু রোহানকে বলবো, রোহান সাবধানে থেকো, বিপদ কখন কার উপর দিয়ে আসে বলা যায় না। আজকের কথাগুলোর দাম তো তোমাকে অন্যরকম কারো কাছে অন্যরকম ভাবে দেওয়া লাগতে পারে। আই মিন ওই মেয়েটাকে যে গার্ড করে আর কি, তার কাছে সব সময় তো আর তোমাদের এই প্রফেসর তোমাকে বাঁচাতে পারবে না, বুঝেছো? এই নাও, এই ওষুধটা নাকের এই কাটা জায়গায় আর গালে লাগিয়ে নিও, ব্যথা কমবে। আর সুন্দর মতো বাড়ি যাও, কেমন? আর ওরা কিসে যাবে, কোথায় যাবে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আছি তো ওদের প্রফেসর। তোমাকে যেভাবে গার্ড করা আমার দায়িত্ব, ওদেরকেও গার্ড করা আমার একইভাবে দায়িত্ব। তাই আমি বুঝে নিব কি করতে হবে। তুমি এখন বাড়ি যাও, বুঝতে পেরেছো? জি স্যার। আর কোনো কথাই না বলে মাথা নিচু করে রোহান ও ওর বন্ধুরা বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে শুভা, রিচি আর মিলা কেউ তুরাগের কথার কোনো অর্থই বুঝলো না। তবে তুরাগ যে ঠিক সময় এসে শুভাকে বাঁচিয়েছে এইটা নিয়ে মিলা আর রিচি দুজনেই খুব খুশি। কিন্তু একমাত্র খুশি নয় শুভা। এই লোকটা যতবার শুভার সামনে আসছে ততবার শুভা তুচ্ছর উপস্থিতি অনুভব করেছে। শুভা এতক্ষণ ধরে এক ধ্যানে শুধু তুরাগের দিকে তাকিয়ে শুধু ওর রাগের বহিঃপ্রকাশ লক্ষ্য করছিল। কখন যে রোহানরা চলে গেছে ওর সেদিকেও কোনো খেয়াল নেই। হঠাৎ করে শুভা কানের কাছে জোরে একটা শব্দ পেল, আর ওর চোখের পলক ফেলে হালকা কেঁপে উঠল। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে সামনে তাকালো। তুরাগ শুভার ধ্যান ভাঙানোর জন্য ওর কাছে জোর করে একটা ঘুষি মারে। যখনই শুভা তুরাগের দিকে তাকালো তখন তুরাগ ওর একদম কাছাকাছি চলে এলো। এতই কাছে চলে এলো যে শুভার নিঃশ্বাস তুরাগের বুকে এসে পড়ছে, আর তুরাগের নিঃশ্বাস শুভার কপালে এসে পড়ে। শুভার সামনে চুলগুলো হালকা ভাবে নড়ছে। শুভা একটু একটু করে মাথা তুলে দেখলো তুরাগ এক ধ্যানে শুভার দিকে তাকিয়ে আছে, আর শুভাও তুরাগের এমন তাকিয়ে থাকা দেখে কাপা কাপা চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওর যেন মনে হচ্ছে তুর্য ওর সামনে, আর তুর্যর অনুমতি ছাড়া ও যদি এখন চোখের পলকটাও সরায় তাহলে যেন ওর জন্য শাস্তি অপেক্ষা করবে। আস্তে আস্তে তুরাগ শুভার কপালের চুলগুলো আলতো করে কানে গুঁজে দিল। তারপর আস্তে আস্তে কানের কাছে এসে বলল,
এতই যখন ভয় পাও সেই মানুষটাকে, তাহলে তাকে ছেড়ে আসার সময় তোমার 10 বার ভাবা উচিত ছিল যে যে মানুষটার অনুমতি ছাড়া চোখের পলক অব্দি ফেলার সাহস হয় না, তোমার সেই মানুষটার চোখ ফাঁকি দিয়ে আর সাহস করলে তোমার পরিণতি কি হবে? তুরাগের মুখে এমন কথা শুনে শুভার ভয়টা আরো বেড়ে গেল। কি হলো, ভয় পাচ্ছ? পাওয়াটাই স্বাভাবিক। চলো তোমার ভয়টাকে আর একটু বাড়িয়ে দিই। তুমি না একদম ঠিকই ধরেছ, আমি তুর্য। বউ যদি বরকে না চেনে তাহলে আর কে চিনবে বলো? আমি ফিরে এসেছি। তুমি কি করে ভাবলে বউ তুমি আমাকে ধোকা দিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি আমাকে ভালোবাসার অভিনয় করলেও আমি তো তোমাকে ভালোবাসি বউ। তাই এই জীবনে তুর্যর হাত থেকে তুমি দূরে যাওয়ার কথা আর ভুলেও ভেবো না। কিন্তু আফসোস, তুমি দুনিয়ার কাউকে বোঝাতে পারবে না যে আমি তুর্য, কারণ তুর্যকে তো তুমি নিজের হাতে খুন করেছো। কেউ বিশ্বাসও করবে না তোমার কথা। আচ্ছা আচ্ছা, এসো গাড়িতে ওঠো, তোমার বান্ধবীরা গাড়িতে অপেক্ষা করছে। রাস্তায় দাঁড়িয়ে এত প্রেমালাপ করা যাবে না। আমি তো এসেই পড়েছি, এখন আস্তে আস্তে অনেক প্রেমালাপ হবে।